বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গতদিন আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে আমরা শুরু করছি। গতদিন যেটা আমরা আলোচনা শেষ করেছিলাম সেটা হলো ফেসবুক আমরা চতুর্থ অধ্যায়ের কি পর্যন্ত শেষ করেছিলাম? চতুর্থ অধ্যায়ের ওয়েবসাইট পর্যন্ত, তাই না? ওয়েবসাইটটা আমরা আলোচনা শেষ করেছিলাম। আজকে ওয়েবসাইটের ডিটেলস জানবো। ওয়েবসাইট সম্পর্কে আমরা ডিটেলস আজকে জানার চেষ্টা করব। গতদিন যে পর্যন্ত আলোচনা হয়েছিল এগুলো বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যাই হোক, কেউ যখন কিছু বলছো না, ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝেছো। আর গতদিন আমরা এগুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম। তো তোমাদের মধ্যে একজন বলো তো, ওয়েবসাইট বা ওয়েব পেজের জনকের নাম কি? ওয়েব পেজ বা ওয়েবসাইটের টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। মাইমুনা, ওয়েব পেজের জনক হচ্ছে টিম বার্নার্স-লি। জি স্যার। থ্যাংক ইউ, তোমার উত্তর কারেক্ট হয়েছে। এরপরে যদি তোমাদের বলি ওয়েব ব্রাউজার কি, কেউ কি বলতে পারো ওয়েব ব্রাউজার কি? জি স্যার। হ্যাঁ বলো যে তো। সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। আর কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ওপেরা। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এরপরে ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বর্ধিত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েবসাইট বলে। আচ্ছা, ভেরি গুড। যাই হোক, ধন্যবাদ তোমাদের, তোমরা পড়ছো এবং বিষয়গুলো বুঝতে পারছো। তো আজকে আমরা শুরুতেই যেটা আলোচনা করছি সেটা হলো ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের সংজ্ঞা পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাবেই ভাগ করা যায়। যেমন গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে। এছাড়া অবস্থানের উপর ভিত্তি করেও ভাগ করা যায়। আমরা প্রথমেই জানি গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে যে দুই ভাগে ভাগ করা যায় সেই ভাগ দুটো হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইটে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশ HTML বা HTML থাকে। তো তার মানে হলো স্ট্যাটিক ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট আসলে ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করার সুযোগ থাকে না। তো HTML ব্যবহার করে সাধারণত এই ধরনের ওয়েবসাইট বেশি তৈরি করা হয়। HTML এর পাশাপাশি CSS, ক্যাসকেডিং, স্টাইল শিট এটাও ব্যবহার করা হয় সাধারণত এই ধরনের ওয়েবসাইটে। তো দেখো, প্রত্যেকটা ওয়েবসাইট বলো আর যে কোনো বিষয় বলো না কেন তার কিছু বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা থাকে। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটেরও কিছু সুবিধা বা বৈশিষ্ট্য আছে। তো একটা বিষয় ক্লিয়ার হবার, সেটা হলো কোনো বিষয়ের যদি তোমরা বৈশিষ্ট্য ভালো মতো জানো সেখান থেকে বৈশিষ্ট্য লিখতে পারবা, পাশাপাশি সুবিধা অসুবিধা এবং সেটার সাথে আরো একটা যদি তোমার বৈশিষ্ট্য জানা থাকে সেটা উভয়টার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবা। তো যাই হোক, স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা আমি এখানে তুলে দিয়েছি। তোমাদের পাঠ্য বই 3টা কিনতে বলেছি। যদি কেউ বেশি বই কিনো, 3টেই কিনো, তাহলে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি জানতে পারবা। এছাড়া তোমরা ইন্টারনেটেরও সুবিধা নিতে পারো। ইন্টারনেট থেকে আপডেট তথ্য
কালেকশন করবা, আর আমি তোমাদের যে নোট করে দিচ্ছি এটা আসলে সবচেয়ে বেশি আপডেট তথ্য এখানে পাবা। ইন্টারনেট তথা তোমাদের বিভিন্ন বইয়ের যে নির্যাস যেটা আছে সেটা এখান থেকে পাবা। তো দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা বা বৈশিষ্ট্যের ভিতরে HTML ও CSS ব্যবহার করে সহজে এই ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং CSS ক্যাসকেডিং স্টাইল শীট। এই দুইটা সফটওয়্যার ব্যবহার করে এই HTML তৈরি করা যায়। পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট বা বিষয়বস্তু নির্দিষ্ট থাকে। এ ধরনের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ। কম গতির ইন্টারনেটে এসব সাইট দ্রুত লোড করা যায়। ইন্টারনেটের গতিটা যদি কমও থাকে তারপরেও একমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটটা লোড করা যায়। আর ইন্টারনেটের গতি যদি বেশি থাকে তাহলে তো কথাই নাই, অনেক দ্রুত গতিতে এই ওয়েবসাইট গুলো লোড করা যাবে। এ ধরনের ওয়েবসাইট তুলনামূলকভাবে বেশি নিরাপদ। এসব সাইট পরিচালনার খরচ তুলনামূলকভাবে অনেক কম। ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়। সার্চ ইঞ্জিন বিষয়টা কি তোমরা আগেই তো তোমাদের ধারণা দিয়েছিলাম। সার্চ ইঞ্জিন বিষয়টা কি কেউ কি বলতে পারো? সার্চ ইঞ্জিন কি তোমাদের মনে আছে কিনা দেখি, কে বলবা? সার্চ ইঞ্জিনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কেউ বলতে পারো? যাই হোক, সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সহযোগিতা করে। সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইটের জন্য কম্পালসারি বা আবশ্যকীয় নয়, তবে এটা থাকা ভালো। সার্চ ইঞ্জিন থাকলে কোনো ওয়েবসাইট আরো বেশি সুন্দর করে উপস্থাপন করা যায়, আরো সহজেই প্রচারমুখী করে তোলা যায়। তো যদিও সার্চ ইঞ্জিন কোনো ওয়েবসাইটের জন্য কম্পালসারি নয়, কিন্তু এটা থাকলে সবচেয়ে বেশি সুবিধা এটাই যে এই সাইটটা বেশি প্রচারমুখী করা যায় এবং ব্যবহারকারীরা সহজেই ওই ওয়েবসাইটটা খুঁজে পেতে পারে। ওর তথ্য সহজেই তাদের কম্পিউটারে ডাউনলোড করতে পারে। যাই হোক, সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়। লেআউটটা কি সামনে আসছে, একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট সংরক্ষণের জন্য সার্ভারে পৃথক কোনো প্রযুক্তির প্রয়োজন পড়ে না। প্রযুক্তি বলতে এখানে PHP ডেটাবেস ইত্যাদি সফটওয়্যার প্রয়োজন পড়ে না। তো ডেটাবেস সফটওয়্যারটা কি? ডেটাবেস সফটওয়্যার হলো আসলে এক ধরনের সফটওয়্যার যেটার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা সেই ডেটাবেসে সংরক্ষণ করে রাখা যায় এবং ব্যবহারকারীর প্রয়োজনের তাগিদে সেখান থেকে কোয়েরি করে সহজেই ব্যবহার করা যায়। তো দেখো, এরপরে এত কিছু সুবিধার পরেও স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু অসুবিধাও রয়েছে। যেমন রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইটটা যখন রান করা হয় তখন কন্টেন্ট বা বিষয়বস্তু সেখানে আপডেট করা যায় না। কন্টেন্ট আপডেট করতে বেশি সময় লাগে। আপডেট করে পুনরায় আপলোড করতে হয়, এটা একটা ঝামেলাকর বিষয়। ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না। ব্যবহারকারী স্ট্যাটিক ওয়েবসাইটে তাদের ডেটা ইনপুট দিতে পারে না। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট গুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। একটা ওয়েবসাইটের পরিধি বা আকার যখন বেড়ে যায়, অর্থাৎ পেজগুলোর সংখ্যা বেড়ে যায়, তখন সেগুলো কন্ট্রোল করা একটু কষ্টকর হয়ে যায়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। যেহেতু এখানে HTML এবং CSS ব্যবহার করেই শুধুমাত্র তৈরি করা যায় এই ধরনের ওয়েবসাইট, তো সেক্ষেত্রে ব্যবহারকারীর চাহিদা মাফিক তথ্য সেখানে প্রবেশ করানোটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। কারণ এখানে HTML দ্বারা যখন কোড লেখা হয় তো সেই কোডটা অনেক বড় হয়ে যায়। তো সিম্পল একটা বিষয় করলে যেহেতু অনেকগুলো কোড লিখতে হয়, এই কারণে এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমাদের পরের যেটা আলোচনা করেছিলাম ডাইনামিক। তো ডাইনামিক ওয়েবসাইটটা কি? ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। এটা একটা বিশাল সুবিধা।
সাধারণত পিএইচপি, এএসপি, জেএসপি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায়। ডাইনামিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশ পিএইচপি, এএসপি, জেএসপি এর আগে যেমন ছিল এইচটিএমএল বা এইচটিএম স্ট্যাটিকে, আর এখানে পিএইচপি, এএসপি এই ধরনের, জেএসপি বা জাভাস্ক্রিপ্ট এর জন্য জেএসপি এগুলো থাকে। এ ধরনের ওয়েবসাইটে ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। বর্তমানে এই ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। সমস্ত বিশ্বে বর্তমানে ডাইনামিক ওয়েবসাইটের চাহিদাটা ব্যাপক, কারণ এখানে ব্যবহারকারীর চাহিদা মতো পছন্দ মাফিক তথ্য উপাত্ত সহজেই প্রবেশ করানো যায়। এরপরে দেখো ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়। এ ধরনের ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হতে পারে। তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত করা যায়। ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়। তারপরে আর কি করা যায়, আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না, এটা একটা বিশাল সুবিধা। আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট গুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়। স্ট্যাটিকে যেমন ওয়েবসাইটের আকার বাড়লেই নিয়ন্ত্রণ করা কঠিন হতো, এখানে কিন্তু এরকম হয় না, সহজেই কন্ট্রোল করা যায়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা সহজ। বেশ কিছু সফটওয়্যার এখানে থাকার কারণে ব্যবহারকারীদের চাহিদা মাফিক কি করা যায়, ওয়েব পেজ ডিজাইন করা যায় সহজেই। এ ধরনের সাইটে ই কমার্স সুবিধা পাওয়া যায়। ই কমার্স কি, ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক ব্যবসা বাণিজ্যের যে ফিচার সেগুলো এখানে দিয়ে দেওয়া যায় প্লাগইনের মাধ্যমে। আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায়, যেটা আগেই শুনেছো। ডেটাবেস ব্যবহারের মাধ্যমে কুয়েরি করে সহজেই তথ্য বের করা যায়। তাহলে ডেটাবেস সম্পর্কে আগেই তোমরা জানলা। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলা, এসএসসির যে রেজাল্ট পেয়েছো, মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট পেয়েছো, নিশ্চয়ই জানতে পারছো। তো সেখানে এই রেজাল্ট গুলো স্বাভাবিকভাবে একটা বড় ডেটাবেসে সংরক্ষিত থাকে। তোমরা অল্প কিছু তথ্য দিয়ে সেই ডেটাবেস থেকে লক্ষ কোটি তথ্যের মধ্য থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্যটা বা রেজাল্টটা সহজেই খুঁজে পেতে পারো। তো এটা আসলে রাখা হয় একটা ডেটাবেসে। তো তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটা ডেটাবেস আছে, সেটা হলো 6ষ্ঠ অধ্যায়ের মাইক্রোসফট অ্যাক্সেস। তো এটা প্র্যাকটিক্যালেও আছে। তো এই ডেটাবেসটা আসলে একটু স্বল্প পরিসরের, অর্থাৎ এখানে ছোট কিছু বিষয় তৈরি করার জন্য এটা ব্যবহার করা যায়। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় এবং বড় পরিসরের যে ডেটাবেস সেটা হলো এসকিউএল, মাই এসকিউএল। এটা সবচেয়ে বড় আকারের একটা ডেটাবেস সফটওয়্যার। এটা ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তের সংমিশ্রণে কি করা যায়, একটা ওয়েবসাইট তৈরি করা যায় ডাইনামিক ওয়েবসাইটে। তো ডেটাবেস এই ডাইনামিক ওয়েবসাইটে থাকার কারণে, ব্যবহারের সুবিধা থাকার কারণে, তো এই ধরনের ওয়েবসাইটের লক্ষ কোটি তথ্য থেকে কুয়েরি মানে খুঁজে বের করা, অল্প কিছু ইনফরমেশন দিয়েই প্রয়োজনীয়টা সহজেই বের করা যায়। তো এটা ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা। আশা করি তোমরা বুঝতেছো। তো দেখো, ডাইনামিক ওয়েবসাইটের এতগুলো সুবিধা থাকার পরেও কিছু অসুবিধাও রয়েছে। সেটা হলো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে খরচ বেশি হয়। কি জন্য খরচ বেশি হয়? যেহেতু এখানে অনেক ধরনের ডেটাবেজের বিভিন্ন ধরনের গ্রাফিক্স ব্যবহার করা যায়, তো এত আকর্ষণীয় করে তৈরি করলে সেটা স্বাভাবিকভাবে খরচ বেশি পড়বে। ডেটাবেস এবং বিভিন্ন গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে। এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে জটিল। এ ধরনের সাইটের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের খরচ তুলনামূলকভাবে বেশি। একাধিক প্রযুক্তি ব্যবহার করার ফলে এসব সাইটে সমন্বয় সাধন করা তুলনামূলকভাবে ঝামেলাপূর্ণ। একাধিক প্রযুক্তি বলতে এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করার কারণে তো সেটা আসলে সমন্বয় করাটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। এ ধরনের ওয়েবসাইট তৈরি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য
দক্ষ জনবল প্রয়োজন হয়। স্ট্যাটিক ওয়েবসাইট যেমন তৈরি করা নিয়ন্ত্রণ করা ইজি, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের তৈরি করার জন্য একজন এক্সপার্ট ওয়েব ডেভেলপার লাগে। তো তার মানে প্রফেশনাল ওয়েব ডেভেলপার ছাড়াও তৈরি করতে পারে, কিন্তু সেটা অনেকটা সময় লাগে। তো তার মানে হলো যে এই ধরনের ওয়েবসাইট একেবারে সহজেই তৈরি করা যায় না, দক্ষ জনবলের প্রয়োজন হয়। এই ধরনের ওয়েবসাইট ছোট প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয়। কি জন্য অপ্রয়োজনীয়? কারণ একটা ছোট প্রতিষ্ঠান, সেখানে আসলে ছোট প্রতিষ্ঠানের জন্য যদি ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করা হয়, তো সেখানে যেহেতু খরচটা বেশি পড়ে, তো সে কারণে এটা আসলে ছোট প্রতিষ্ঠানের জন্য খুব বেশি একটা সুবিধাজনক হয় না। বড় বড় প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ডাইনামিক ওয়েবসাইটই ব্যবহার করা বাঞ্ছনীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা এতক্ষণ আলোচনা করলাম স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট নিয়ে। এছাড়া দেখো, অবস্থানের উপর ভিত্তি করে আবার ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? লোকাল ওয়েবসাইট এবং রিমোট ওয়েবসাইট। লোকাল ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইট সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই কি করা যায়? ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েবসাইট বলে। এ ধরনের ওয়েবসাইট ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। তো তার মানে তুমি তোমার কম্পিউটারকেই যদি একটা হোস্ট হিসেবে ব্যবহার করতে চাও, তার মানে তোমার কম্পিউটারটাকেই যদি একটা ওয়েবসাইট বানিয়ে সেখানে প্র্যাকটিস করতে চাও, তো সেটা করতে পারবা। আর এই ধরনের ওয়েবসাইটকে আসলে লোকাল হোস্ট বলা হয়। তোমার কম্পিউটারকেই ওয়েবসাইট বানায় ব্যবহার করলে প্র্যাকটিসের জন্য, এটা কোনো প্রবলেম নাই, শিখতে পারবা। বাট এইটা করার জন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না, এবং তোমার কম্পিউটারের যে ব্যবহৃত ওয়েবসাইটটা, এটা তুমি ছাড়া আর ইন্টারনেট ব্যবহারকারী অন্য কোনো কম্পিউটার থেকে দেখা যাবে না। তো এটা একটা ওয়েবসাইট, এটা লোকাল ওয়েবসাইট হিসেবে অভিহিত। দ্বিতীয় যে বিষয়, সেটা হলো রিমোট ওয়েবসাইট। দূরবর্তী কোনো কম্পিউটারে বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েবসাইটকে রিমোট ওয়েবসাইট বলে। রিমোট ওয়েবসাইট ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এ ধরনের ওয়েবসাইট ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল। ইউআরএল হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তো তার মানে হলো, আমরা ওয়েবসাইট বলতে যেটা বুঝি, সেটা মূলত রিমোট ওয়েবসাইটকেই বোঝায়। এই জন্য রিমোট ওয়েবসাইট মানেই হলো ইন্টারনেটের সাথে কানেকশন আছে, যে কেউ ব্যবহার করতে পারে, যে কোনো সময় যে কোনো তথ্য উপাত্ত সেখান থেকে আমরা খুঁজে পেতে পারি, ব্যবহার করতে পারি, ডাউনলোড করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো এটার জন্য অবশ্যই আপনি কি প্রেজেন্ট নিছেন? হ্যাঁ, প্রেজেন্ট দিয়েছি। যদি কেউ মিস থাকে একটু পরে দিব, শেষ করে ক্লাসটা শেষ করে ইনশাআল্লাহ দিয়ে দিব। স্যার 2012। হ্যাঁ হ্যাঁ দিব, একটু পরে বাবা, একটু শেষ করে নেই, ক্লাসটা শেষ করে নেই। এরপরে দেখো, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইট কি? নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর ডাইনামিকে কি থাকে? ডাইনামিকে পেজ ডাইনামিক ভাবেই তৈরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ডিরেক্টরি, পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, এই ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়, আর ডাইনামিকে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির খরচ কম, ডাইনামিক ওয়েবসাইট তৈরির খরচ বেশি। স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না, ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে বেশি নিরাপদ স্ট্যাটিক ওয়েবসাইট, আর তুলনামূলকভাবে কম নিরাপদ ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটে একমুখী কমিউনিকেশন হয়, সার্ভার টু ক্লায়েন্ট। আর ডাইনামিক ওয়েবসাইট কি হয়? উভয়মুখী কমিউনিকেশন হয়, যেমন ই কমার্স, ফেসবুক, অনলাইন আবেদনের সাইট ইত্যাদি। স্ট্যাটিক ওয়েবসাইটে HTML বা CSS ব্যবহৃত হয়, আর ডাইনামিক ওয়েবসাইটে PHP, ASP, পাইথন, জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। এ ধরনের সাইট উন্নয়নের খরচ কম হয়, আর ডাইনামিক ওয়েবসাইটে উন্নয়নের খরচটা বেশি হয়। তো যাই হোক, তোমাদের ক্লাস মনে হয় পরবর্তী ক্লাস কয়টায় শুরু? পরবর্তী ক্লাস
11টা 11:30টায়, তাই না? 11:30টায় শুরু হবে, 11:30টায় শুরু, অসুবিধা নেই। আচ্ছা দেখো এবার ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার বলে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজ বিভিন্ন উপাদান থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। তাহলে লেআউটটা কি আগেই বললাম, লেআউট বলবো। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট বা বিষয়বস্তু এরিয়ার যে স্ট্রাকচার বা অবকাঠামো, সেটি হলো লেআউট। যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, এখানে কি থাকবে, টেক্সট, ইমেজ, লিংক, ফুটার ইত্যাদি কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তার যে পরিকল্পনা বা ছক, সেটাকেই বলা হয় লেআউট। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজটি প্রদর্শিত হবে, সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামোতে নির্ধারণ করে দিতে হয়। আচ্ছা দেখো, একটা ওয়েবসাইটের কাঠামোর অংশ প্রধানত 3টি অংশ থাকে। কি কি? হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। তো এখানে আমি একটা বেসিক ওয়েবসাইটের একটা লেআউট দেখিয়েছি চিত্র দিয়ে। তো সেখানে হোম পেজটাকে দেখানো হয়েছে, একদম দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। উপরের যে পেজটা আছে এটা হলো হোম পেজ, একদম উপরে থাকে, এবং এই হোম পেজের আন্ডারে অনেকগুলো পেজ থাকে। সেটাকে মেইন সেকশন বা মূলধারার পেজ বলে, এবং মেইন বা মূলধারার পেজের ভিতরে যে আবার অনেকগুলো পেজ থাকে সেগুলোকে সাবসেকশন বলা হয়। ওয়েবসাইটের কাঠামোকে এভাবে 3 ভাগে বিভক্ত করা যায়। তো চিত্র থেকে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা একটু ডিটেল জানি। দেখো, প্রথমে হোম পেজ। যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেজ। ওয়েবসাইট চালু করলে প্রথমেই হোম পেজ লোড হয়। হোম পেজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব পেজ। হোম পেজকে ব্রাউজার শুরুতে লোড করে। হোম পেজ হচ্ছে এক ধরনের ইন্ডেক্স বা সূচি। হোম পেজের মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয়, এবং হোম পেজটি হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্ল্যাটফর্ম। এই পেজে মূল প্রোগ্রাম, ব্যানার, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত থাকে। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছো। মূলধারার পেজটা কি? কোন ওয়েবসাইটের হোম পেজের পরের পেজগুলোকে মূলধারার পেজ বলে বা মেইন সেকশন বলে। মেইন সেকশনটি আবার কয়েকটি পেজ নিয়ে গঠিত হতে পারে। সর্বশেষ যেটা, সেটা হলো সাবসেকশন বা উপধারার পেজ। কোন পেজ মূল পেজ থেকে মূল সেকশন ও মূল সেকশন থেকে আবার অনেকগুলো পেজের সাথে যুক্ত থাকে, তাকে উপধারার পেজ বা সাবসেকশন বলে। মূলধারার পেজ থেকে উপধারার পেজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লেখার পরিমাণও বাড়তে থাকে। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য উপধারার পেজে থাকতে হয়। উপধারার পেজগুলো থেকে সম্পূর্ণ ওয়েবসাইটে যাওয়ার সহজ লিংক থাকতে হয়। তো যাই হোক, এই পর্যন্ত আজকে আমাদের আলোচনার বিষয়। তো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, খুব যেগুলো আলোচনা করলাম এর ভিত্তিতেই। তার মানে তোমাদের পড়ে আসতে হবে। আজকে যেমন সবাই বলতে পারো নাই, একজন মেয়ে ভালো করে পড়ে আসছে, ও বলতে পেরেছে। বাকি আগামী দিন সবাই পড়ে আসবা। কি পড়বা? ওয়েবসাইটের প্রকারভেদ, বিস্তারিত আলোচনা, এবং স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এটা পড়বা। তো তোমরা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা ক্লাস করার কারণে। তো এখন আমরা যেটা করব সেটা হলো, তোমাদের যারা এখনো প্রেজেন্ট দাও নাই তাদের প্রেজেন্টটা আমি নিয়ে নিব। প্রেজেন্ট দাও নাই কে? এখনো প্রেজেন্ট দাও নাই এমন কেউ আছো? আচ্ছা, যাই হোক, হয়তোবা সবাই প্রেজেন্ট দিয়েছো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আতিয়া, নুসরাত, আফরিন, সাবরিনা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো থ্যাংক ইউ তোমাদের। আগামী দিন একটু পড়ে তারপরে ক্লাসে আসবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।